নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে জওহর নবোদয় বিদ্যালয়ে যে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল বা কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোরই প্রথম 10টি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। আর তোমরা যারা জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি বা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। কেন? তার কারণ হচ্ছে তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান করতে থাকো তাহলে তোমরা যেমন বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতি বা প্রিপারেশনটা কেমন হচ্ছে, অন্যদিকে তুমি কিন্তু এটাও বুঝতে পারবে যে বিগত বছরগুলোতে এই যে সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং আগামীতে যে তোমরা জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই কনসেপ্টটা কিন্তু তোমার তৈরি হবে। আর সেই জন্যই এই PYQ বা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা তোমার কিন্তু খুবই জরুরি। আর সেই জন্যই আজকের এই ক্লাসটি তোমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা আর দেরি করব না, প্রত্যেকে খাতা পেন নিয়ে ক্লাসটি শুরু করবে এবং প্রত্যেকটা প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তুমি যতটা দ্রুত পারো তার উত্তর কমেন্ট করার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো। আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, অনেকে দেখে ভাবছো যে এত সোজা প্রশ্ন। হ্যাঁ, এত সোজা প্রশ্নই দেখো 2025 সালের পরীক্ষায় এসেছিল। এরকমই প্রশ্ন তোমাদেরও কিন্তু আসবে। কি বলেছে প্রশ্নে? বলেছে 4207। প্রশ্ন খুব ভালো করে পড়বে। এই যে 4টি অঙ্ক আছে এই অঙ্কগুলো দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল কত? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বারস ফর্মড ইউজিং দ্য ডিজিট 4, 2, 0 and 7। তোমাকে এই 4টি অঙ্ক দিয়ে দুটো সংখ্যা গঠন করতে বলেছে, একটা বৃহত্তম সংখ্যা, একটা ক্ষুদ্রতম সংখ্যা। এই সংখ্যা দুটো গঠন করার পর তোমাকে সেই সংখ্যা দুটোর অন্তর্ফল বা ডিফারেন্স বের করতে বলেছে। এবার প্রশ্ন হচ্ছে অন্তর্ফল বা ডিফারেন্স জিনিসটা কি? সবসময় মনে রাখবে অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগ, মানে তোমাকে বিয়োগ করতে হবে। ডিফারেন্স মানে তোমাকে মাইনাস করতে হবে। বুঝে গেছো? তাহলে এই প্রশ্নটার সঠিকভাবে যদি তুমি সমাধান করতে চাও 3টে পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে তোমাকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, সেকেন্ডে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, থার্ডে ওই সংখ্যা দুটোর মধ্যে মাইনাস বা অন্তর্ফল বের করতে হবে, তোমার কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে চলো আমরা প্রশ্নটা সমাধান করি। তো যে কোনো অঙ্ক দিয়ে সংখ্যা গঠন নিশ্চয়ই তোমরা প্রত্যেকে পারো। তাহলে আমরা প্রথমে কি করব? বৃহত্তম বা গ্রেটেস্ট নাম্বার। দেখো এই যে 4টে অঙ্ক, এই 4টে অঙ্কতে তোমাকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। বৃহত্তম সংখ্যা কি করে তৈরি করতে হয় সবসময় মনে রাখবে, আমাদের 10টা ডিজিট বা অঙ্ক আছে, সেই 10টা ডিজিট বা অঙ্ক দিয়েই কিন্তু সমস্ত সংখ্যা যেটা বড় হোক আর ছোট হোক তৈরি করা হয়। আর সেই 10টা ডিজিটের মধ্যে 4টা ডিজিট দেওয়া আছে। এবার এই 4টা ডিজিটের মধ্যে তোমাকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। সবসময় মনে রাখবে বৃহত্তম সংখ্যা তৈরি হয় বৃহত্তম অঙ্কগুলোকে পরপর বসিয়ে। তাহলে দেখো এটার মধ্যে বৃহত্তম অঙ্ক বা গ্রেটেস্ট ডিজিট কোনটা? তুমি বলবে যে স্যার সব থেকে বড় তো 7। তাহলে তুমি প্রথমে 7 লিখবে, অ্যান্ড 7 চলে গেল, থাকলো 4, 2, 0। এই 3টের মধ্যে সবচেয়ে বড় কোনটা? তুমি বলে স্যার এই 3টে সবচেয়ে বড় তো 4। তাহলে 4 লিখে দাও। তাহলে 4 লিখে দিলাম, মানে 4ও চলে গেল। থাকলো 2 আর 0। 2 আর 0-র মধ্যে সবচেয়ে বড় কোনটা? 2টা। তাহলে 2টাও লিখে দাও, 2টাও চলে গেল। থাকলো কে? শুধু একাই 0। তাহলে এখন তো 0টাই লিখতে হবে। তাহলে আমি কিন্তু বৃহত্তম সংখ্যা বা গ্রেটেস্ট নাম্বারটা লিখে ফেললাম। একইভাবে আমরা এখন কি করব? ক্ষুদ্রতমটা লিখব। তাহলে ক্ষুদ্রতম বা স্মলেস্ট নাম্বার।
তুমি সবসময় একটা কথা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা ভুল করে দেয়। ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট জিরো, ওরা আগে জিরোকে বসিয়ে দেয়। তাহলে আমি আগে জিরোকে বসালাম, তারপরে তারা জিরোর পরে ছোট 2 বসালাম, তারপরে 4, তারপরে 7 বসালাম। এইভাবে বসিয়ে দিয়ে তারা কিন্তু সংখ্যাটা তৈরি করে এবং তারপরে বিয়োগ করে দেখে যে উত্তর মিলছে না, বা ভুল উত্তর থাকলে সেই ভুল উত্তরটাকে টিক চিহ্ন দিয়ে চলে আসে। সমস্যাটা হচ্ছে জিরো যদি আগে বসিয়ে দাও, মানে শূন্যকে যদি তুমি প্রথমে বসাও, তাহলে তোমরা জানো যে জিরোর কোনো ভ্যালু বা মান নেই, জিরো মানে কিছুই নেই। তাহলে আগে বসা মানে এটা কি হয়, এটা 3 ডিজিট হয়ে যায়, 2 4 7। এই 2 4 7 যা হয় 0 2 4 7ও তাই হয়, মানে জিরোকে আগে বসালে মানের কোনো চেঞ্জ হয় না। সেই জন্য সেটা তুমি যতই লিখো না কেন, মানে এখানে যতগুলোই জিরো সামনে দাও না কেন, ওটা কিন্তু 3 ডিজিটই থাকে, মানে 2 4 7-এর ভ্যালু যা সেটাই বোঝায়। তুমি জিরো বেশি লিখছো মানে সেটার মান বেড়ে যাচ্ছে, এমনটা হয় না। সেই জন্য তুমি একটা কথা মনে রাখবে, যদি কোনো সংখ্যা গঠন করতে গিয়ে জিরো এই ডিজিট বা অঙ্কটাকে দেখো, তাহলে সেটাকে সবার প্রথমে সেকেন্ডে মানে দ্বিতীয় স্থানে বসাবে, মানে জিরোর পজিশন সবসময় দ্বিতীয়। তাহলে আমি যদি দেখি যে এই অঙ্কগুলোর মধ্যে জিরো আছে, তাহলে আমি জিরোকে সবসময় দ্বিতীয় স্থানে বসাবো। তাহলে প্রথম স্থানে কাকে বসাবো, এই জিরোটাকে বাদ দিয়ে যেটা ছোট, তাহলে 4 2 7 এদের মধ্যে ছোট কোনটা 2, তাহলে 2কে প্রথমে বসাবো অ্যান্ড জিরো তারপরে বসিয়ে দেবো। তাহলে 2 গেল, 0 গেল, 4 থাকলো আর 7 থাকলো, 4 আর 7-এর মধ্যে ছোটকে 4 অ্যান্ড দেন 7। এইভাবে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করতে হবে। এবার বলেছে আমাকে কি, ডিফারেন্স মানে পার্থক্য বা বিয়োগফল। তাহলে আমি এবার ডিফারেন্সটা বের করব, বা অন্তরফল। এই ডিফারেন্স বা অন্তরফল মানেই হচ্ছে বিয়োগ করা। তাহলে বিয়োগ করে দাও, 0কে 10, 10 থেকে 7 গেল 3, এখানে 1 5, তাহলে 12 থেকে 5 গেল 7, 1 4 থেকে 1 গেল 3 অ্যান্ড 7 থেকে 5 গেল 2 গেল 5, 7 থেকে 2 গেল 5, তাহলে 5 3 7 3। দেখো তো এই উত্তরটা অপশনের কোথায় আছে, এ বি সি ডির মধ্যে অপশন ডিতে আছে সঠিক উত্তর 5 3 7 3। আশা করছি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং প্রশ্নটার সমাধান কি করে করতে হবে সেটাও বুঝে গেছো, এবং এত সহজ প্রশ্নটাই কিন্তু 2025 সালের পরীক্ষায় এসেছিল। এবার যাবো আমরা, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, মানে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো 2024 সালের পরীক্ষায় এসেছিল, বলেছে একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফলকে বিয়োগ করা হলে, মানে হলো একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলোর যোগফলকে বিয়োগ করা হলো, তবে প্রাপ্ত সংখ্যাটি সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তোমাকে বের করতে বলেছে। হোয়েন the sum of the digits of a number is subtracted from the number itself, the resulting number will always be divisible by which number? এই প্রশ্নটা সমাধান করার জন্য তোমাকে কি বলেছে, তোমাকে দেখতে হবে যে কোনো একটা সংখ্যা, তোমার ইচ্ছে মতো, তোমার মনে যা ইচ্ছে হয় সেটাই একটা সংখ্যা নাও। দেখো আমার মনে হচ্ছে যে আমি একটা সংখ্যা নেব 37 নিলাম, আমি 2 ডিজিটের একটা নিলাম, তুমি যা খুশি নিতে পারো, আমি 2 ডিজিটের একটা সংখ্যা নিলাম। এবার এই 2 ডিজিটের সংখ্যা, তার মানে এখানে দুটো ডিজিট আছে, একটা 3 আর একটা হচ্ছে 7। এই দুটো ডিজিট দিয়ে 2 ডিজিট তৈরি করা হয়েছে। বলেছে একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলো, তাহলে এখানে অঙ্কগুলো কি কি, একটা 3 একটা 7, মানে ডিজিটগুলো কি কি, 37-এর মধ্যে যে ডিজিটগুলো আছে সেটা হচ্ছে একটা 3 একটা 7। বলেছে এই অঙ্কগুলির যোগফল মানে 3 + 7 এদের যোগফল 10 হয়। এই 10টাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে কোথা থেকে, সংখ্যাটা থেকে। সংখ্যাটা কত, সংখ্যাটা 37, তাহলে 37 থেকে 10 বিয়োগ করো, 7 3 থেকে 1 2, তাহলে আমার যে সংখ্যাটা দাঁড়ালো বিয়োগ করার পর 27। এই 27টাই কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে সেটাই তোমাকে বলেছে। এবার শুধু কোন সংখ্যা দিয়ে বলতে তোমাকে এটা মনে রাখতে হবে সব সময় কিন্তু সেটা দিয়েই হবে। দেখো এখানে 2 দিয়ে তো হবে না, এখানে 6 দিয়ে তো হবে না, এখানে 11 দিয়ে তো হবে না। তুমি দেখতে পাচ্ছ এই 27 সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল বা বিভাজ্য হবে, তাহলে সঠিক উত্তর হবে তোমার 9। এবার তুমি 37-এর জায়গায় যে কোনো নাম্বার নিতে পারো। আমি ধরো মনে করো নিলাম এখানে 64, বা 64 নিলে তো 10 হচ্ছে, তাহলে এটা নাম না অন্য নাও, মনে করো 75 এটা নিলাম। তাহলে এর মধ্যে কয়টা অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে, একটা 7
একটা 5, তাহলে এই 7 আর 5 এর প্লাস করো, কত হচ্ছে 12 হচ্ছে। এবারে 75 থেকে 12কে বাদ দাও, 5 থেকে 2 গেল 3, 7 থেকে 1 গেল 6, 63। দেখো তো এই 63টা কততে বা 63টা কততে বিভাজ্য? 2 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে, 9 দিয়ে। তো তুমি এই জন্য সবসময় মনে রাখবে, আমার একটি সংখ্যা থেকে যদি তার অঙ্কগুলোর যোগফলকে বিয়োগ করা হয়, বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা সবসময় 9 দিয়েই বিভাজ্য হবে। এর সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে, যেহেতু 9 দিয়ে বিভাজ্য হচ্ছে সেই জন্য সেটা 3 দিয়েও বিভাজ্য হবে, 3 দিয়েও বিভাজ্য হবে। অনেক সময় অপশনে 9 না থেকে যদি 3 দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাকে 3টাই নিতে হবে, ভালো করে মনে রাখবে। যদি এই প্রশ্নটাতে 9 না থাকে, তোমার 3 মানে 3 দেওয়া থাকে, তাহলে তোমাকে 3 নিতে হবে। যদি দুটোই দেওয়া থাকে তাহলে দুটোকেই নিতে হবে, যদি শুধু 9 দেওয়া থাকে তাহলে 9কে নিতে হবে। আশা করছি বোঝা গেছে। তাহলে চলো পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন বলেছে 960 সংখ্যা 3টি দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার গুণফল কত? দেখো, সংখ্যা গঠনের উপর যদি তোমার প্রশ্ন থাকে, সংখ্যা গঠনের উপর যদি তোমাকে প্রশ্ন দেওয়া হয়, নাম্বার ফরমেশনের উপর যদি তোমাকে কোশ্চিন দেয়, সবার প্রথমে তোমাকে নাম্বারকে ফরমেশন করতে হবে। তুমি সবসময় মনে রাখবে, এটা মাথার মধ্যে সেট করে নাও যে নাম্বার ফরমেশন আমরা 2 ধরনের করি, একটা হচ্ছে বৃহত্তম, একটা হচ্ছে ক্ষুদ্রতম, মানে একটা গ্রেটেস্ট, একটা হচ্ছে স্মলেস্ট, এই দুটো নাম্বারই তৈরি করি। তাহলে সবার প্রথমে নাম্বার দুটোকে তোমাকে তৈরি করে নিতে হবে। তারপরের পার্টে তোমাকে যদি যোগফল বা সমষ্টি বলে সেটা করতে হবে, বিয়োগফল বা অন্তরফল বা ডিফারেন্স বলে তাহলে সেটা করতে হবে, যদি মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট বা গুণফল বলে সেটা করতে হবে, যদি ডিভাইড বা ভাগফল বের করতে বলে সেটা করতে হবে। তাহলে সবার প্রথমে তোমাকে সংখ্যা গঠন করতে হবে। এখানকার প্রশ্নটা তো বলেছে এই যে 3টে অঙ্ক আছে, মানে 3 ডিজিট আছে, এই 3 ডিজিট দিয়ে তোমাকে কি করতে বলেছে? দুটো সংখ্যা তৈরি করতে বলেছে। কি সংখ্যা? বৃহত্তম, ক্ষুদ্রতম। তারপরে তোমাকে কি করতে বলেছে? তারপরে তোমাকে গুণ করতে বলেছে, মানে গুণফল কত হবে বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট 3 ডিজিট নাম্বার ফ্রম ইউজিং দ্য ডিজিটস 9, 6 অ্যান্ড 0? তাহলে আমরা 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বারটা বের করে নিই। তাহলে দেখো ডিজিটগুলো বা অঙ্কগুলো আছে 960, এদের মধ্যে গ্রেটেস্ট বা সবচেয়ে বড় কে? তুমি বলবে খুব সহজে স্যার 9, তাহলে 9 চলে গেল, তারপরে কে থাকবে? 6 চলে গেল, তারপর কে থাকবে? 0। এবার আমরা কি লিখবো? 3 ডিজিট স্মলেস্ট নাম্বার। আমি আগের কোশ্চেনই তোমাদেরকে বলেছি, যদি কোনো প্রশ্নে সংখ্যা গঠন করতে গিয়ে দেখো যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেখানে একটা 0 আছে, তাহলে 0কে সবসময় সেকেন্ড বা দ্বিতীয় পজিশনে বসাবে। তাহলে সেকেন্ড বা দ্বিতীয় পজিশন যদি 0 হয়ে যায় তাহলে আমার থাকলো 9 আর 6, এই দুটোর মধ্যে ছোটকে, ক্ষুদ্রতমকে, স্মলেস্টকে 6, তাহলে 6 আগে বসলো, 0 দ্বিতীয় স্থানে বসলো, অ্যান্ড বাকি থাকলো 9 তৃতীয় স্থানে। এই হলো ক্ষুদ্রতম বা স্মলেস্ট। এবার এই দুটো সংখ্যার মধ্যে আমাকে কি করতে বলেছে? প্রোডাক্ট, মানে গুণ। তাহলে তোমাকে গুণ করতে হবে। নর্মালি যেভাবে গুণ করো সেভাবেই তুমি করতে পারো। 900, 6 9 9 6 54, 54, 4 5 9 9 81 আর 5 86, এটা এখানে 0, তাহলে 0 0 0, আবার 0, 6 দিয়ে 6 0 0, 6 6 36, 6 9 54, 55 56 57, তাহলে তোমার হলো অ্যান্সার। দেখো প্লাস করো এবার, 0 4 6 8 6 14, 7 1 8, 5 করতে 5 মানে 5, 5 8 4 6 4 0, 5 8 4 6 4 0 অপশনে কোথায় আছে? দেখো 5 8 4 6 4 0 অপশন এতে আছে সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। একদম সহজ প্রশ্ন, যেটা 2024 সালের পরীক্ষায় এসেছিল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং সহজ। যেগুলো পরীক্ষায় এসেছিল এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদেরও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেনে বলেছে একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটির মান কোনটি? মানে এখানে নাম্বারে দেওয়া আছে, সেটাকে তোমার কথায় বা ওয়ার্ডসে বলতে হবে। তো নাম্বার থাকলে ওয়ার্ডসে কি করে বলতে হয়? আমরা কমার ব্যবহার তোমাকে শিখিয়েছি, কমা কি করে ব্যবহার করতে হয় এবং কমার নাম কি। অলরেডি এখানে কমা বসানোই আছে, তার মানে একটাই কমা তুমি দেখতে পাচ্ছ, আর একটাই কমা যদি থাকে তার নাম হচ্ছে 1000, প্রথম কমা হচ্ছে 1000 মানে 1000। তাহলে 1000 তুমি নাম্বার রিড করবে কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে এই দিক থেকে বললে 3 আর 0 30, তাহলে হয়ে গেল 30,000। দেন 0 0 0,
আমি 0, 100, 0, 10, 9, আমি জিরোগুলোকে একটাও বলবো না, আমি শুধু কি বলবো 9। তার মানে 30,009 একক। কোথায় আছে দেখো, 30,009 দশক, 30,009 একক, 3,009 একক, 30,009 একক। তাহলে দেখো সবার প্রথমে 30,000, এটা তো ঠিকই আছে, 30,000 হয়েছে। 9 দশক মানে 9টা 10তে আছে, 9 তো এখানে 1সে আছে, তাহলে 9 তো 10তে নেই, তাহলে এটা হবে না। তারপর বিতে দেখো 30,009 একক, 30,009 ওয়ান্স, তাহলে 30,000 ঠিক আছে, অ্যান্ড 9 ওয়ান্স এটাও ঠিক আছে। তার মানে বি নাম্বার অপশনটা আমরা দেখতে পাচ্ছি আপাতত ঠিক আছে। সি নাম্বারটা দেখি, 3,000, এখানে তো 3,000 নেই, এখানে তো 30,000 মানে 30,000 আছে, তাহলে এটাও তো ভুল। ডি নাম্বার 30 শত মানে 30, 100, 30 শত, এই শত, তাহলে কত হচ্ছে, শত মানে দুটো জিরো, 30 মানে 3,000, 30টা শত, তাহলে 3,000, এটাও তো ভুল, তাহলে কিন্তু এই অপশনটাও হচ্ছে না। তাহলে সঠিক অপশন হয়ে গেল আমার অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে। যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোকে লিখি পরপর, তাহলে 9 মানে যে ডিজিটটা 9, সেই 9টা মোট কতবার তোমাকে লিখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এইভাবে করতে করতে 100 পর্যন্ত লিখো, তাহলে এই 9টাকে তোমার কয়বার লিখতে হবে। আশা করছি তোমরা প্রত্যেকে অ্যান্সারটা করতে পেরেছো। তুমি এখানে 3টে পার্ট করে নেবে। একটা পার্টে থাকবে হচ্ছে তোমার, একটা পার্টে থাকবে 0, একটা পার্টে থাকবে 1, একটা পার্টে থাকবে 2 to 9 মানে 2 থেকে 9 পর্যন্ত। তুমি মনে রাখবে কিভাবে, দেখো 1 থেকে 100, তাহলে 1 থেকে 100 10-এ একটা 0, 20-তে একটা 0, 30-তে একটা 0, 40-তে একটা 0, 50-তে একটা 0, 60-তে 0, 70-তে 0, 80-তে 0, 90-তে 0, 100-এ যখন তুমি 100 লিখছো 100-এ দুটো 0, তাহলে 100-এ দুটো 0, তাহলে টোটাল হয়ে গেল 11, তাহলে 0 হয়ে গেল 11। এবার 1 কাউন্টিং করো, 1 10-এ একটা, 11-এ দুটো, 12-এ 13, 14, 15, 16, 17, 18, 19, 12টা অলরেডি হয়ে গেছে। এবার তুমি কি করবে, 21, 31, 41, 51, 61, 71, 81, 91 অ্যান্ড 100-এ একটা 1, তার মানে টোটাল হয়ে গেল 21। এবার যদি তুমি একইভাবে 2 থেকে 9, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই ডিজিটগুলোকে কাউন্ট করো, তুমি দেখতে পাবে প্রত্যেকটা 20টা করে আছে। তাহলে আমার প্রশ্ন ছিল, যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত পরপর লিখতে থাকি, তাহলে 9 যে ডিজিটটা সেটা কতবার লিখবো, তাহলে দেখো সেটা 20, কারণ 2 থেকে 9 প্রত্যেকটাই 20 করে থাকবে। তাহলে অপশন ABCDর মধ্যে বি অপশন হচ্ছে কারেক্ট, 20। আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। কি বলেছে, 5,550-কে কিভাবে লেখা হবে, মানে এটা আবার তোমার কথায় লেখা আছে, সংখ্যায় লিখতে হবে। দেখো আমরা কথায় থাকলে সংখ্যায় কি করে লিখতে হয়, আবার সংখ্যায় থাকলে কথায় কি করে লিখতে হয়, দুটোই শেখানো হয়েছে। এটা তো ইন্ডিয়ান নাম্বার সিস্টেম, ভারতীয় সংখ্যা পদ্ধতি। তাহলে তুমি কি করবে, সবার প্রথমে তুমি কমা ইউজ করবে। তাহলে 1, আমরা জানি কি কমাটাকে বসাতে হয় 3, 2, 2 এইভাবে। তাহলে ফার্স্ট 3 কমা বসলাম, দেন 2 কমা বসলাম। আমার প্রথম কমার নাম কি, 1000 মানে 1000। সেকেন্ড কমার নাম কি, লাখ বা লক্ষ। আমি আর কমা বসাবো না, তার কারণ আমাকে 5,000 বলেছে, আমাকে তো লক্ষ বলেনি, তাহলে আমার আর লেখার দরকার নেই। 5,000, তাহলে 5,000, তাহলে এখানে আছে এটা হাজারের ঘর গ্রুপ, তাহলে 1000। তাহলে আমার একটা দুটো আছে হাজারের ঘরে, তাহলে আমি কোথায় লিখবো 5। যখন তোমাকে সিঙ্গেল ডিজিট বলবে, তখন প্রথম মানে আমরা স্টার্ট করি রিড করা এই দিক থেকে, তাহলে এই দিক থেকে প্রথম ঘরটা ছেড়ে দেবো, তাহলে আমি লিখবো কোথায়, এইখানে, তাহলে 5 হবে। যদি তুমি এইখানটায় লিখো, তুমি ধরো এখানে দুটো প্লেস আছে, দুটো জায়গা আছে, তুমি এখানে লিখে দিলে, তাহলে এখানটায় কি করবে, তাহলে এখানটা ফাঁকা, তাহলে এখানে 0 করতে হবে। তাহলে তুমি এটা পড়বে কি করে, 50,050 মানে 50,000 হচ্ছে, কিন্তু আছে তো 5,000। তো সেই জন্য সবসময় মনে রাখবে, আমরা যে দিক থেকে নাম্বারকে রিড করি, আমরা যে দিক থেকে নাম্বারকে পড়ি, সেই দিক থেকে আমরা ডিজিটগুলোকে বসাবো। যদি একটা ডিজিট থাকে তাহলে লাস্টের প্লেস বা শেষ জায়গায়,
যদি দুটো থাকে তাহলে পরপর দুটো বসাবো। এইভাবে তোমাকে কিন্তু বসাতে হবে। তাহলে 5000 বসালাম, 500 তাহলে শতকের ঘর এটা 100, এটা 10, এটা 1, তাহলে 500 তাহলে 5 এখানে, 50 মানে 50, 50, তাহলে হয়ে গেল কি, হয়ে গেল 5550। এটা হলো তোমার সংখ্যাটা। কোথায় আছে দেখো, অপশন এ বি সির মধ্যে সি অপশন আছে সঠিক উত্তর। আশা করছি বুঝে গেছো। এটাও কিন্তু 2023 সালে পরীক্ষায় এসেছিল। কি বলেছে দেখো, আবার সংখ্যা গঠনের উপর একটা প্রশ্ন, একদম সহজ, এটা বুঝে গেছো। এখানেও 4 ডিজিট, 4টা ডিজিট আছে। এই 4টা ডিজিট দিয়ে তোমাকে কি করতে হবে, একটা সংখ্যা তৈরি করতে হবে, এবং সেই সংখ্যাগুলোর মধ্যে আবার কি বলেছে, অন্তর মানে বিয়োগফল, ডিফারেন্স মানে মাইনাস করতে হবে। তাহলে আমি করছি 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, তাহলে কি হবে, সব থেকে বড় 9, দেন 7, দেন 4, দেন 0। 4 ডিজিট স্মলেস্ট নাম্বার, সব থেকে ছোট। দেখো সব থেকে ছোট তৈরি করতে গিয়ে অঙ্কগুলো বা ডিজিটগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ 0 আছে, তাহলে 0 থাকলে সে সবসময় সেকেন্ডে বসবে। তাহলে 0কে বাদ দিয়ে সব থেকে ছোট কোনটা, 9, 7, 4 এর মধ্যে 4 সব থেকে ছোট, তাহলে প্রথমে 4 বসাবো, সেকেন্ডে 0 বসাবো, তাহলে 4 আর 0 চলে গেল, 9 আর 7 এর মধ্যে 7, তারপরে 9 আসবে, হয়ে গেল লেখা, ক্ষুদ্রতম এবং বৃহত্তম। এবার অন্তর মানে সবসময় বিয়োগফল, মানে অন্তর বা ডিফারেন্স মানে তুমি কি বুঝবে, সবসময় তোমাকে বিয়োগ বা মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করো, তো মাইনাস করলে কি হচ্ছে দেখো, 0 মানে 10, 1 আসবে, এখানে 1 আসলো 8, তাহলে 14 মানে 6 আসবে, 14 থেকে 8, তাহলে 1, 7 থেকে গেল 1, তাহলে 6, 9 থেকে 4, 5, তাহলে হলো কত, 5661 মানে 5661, 5661 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে অপশনে দেখো, অপশন এ বি সি ডির মধ্যে ডি অপশন আছে সঠিক উত্তর। আশা করছি বুঝে গেছো। চলো পরের প্রশ্ন কি আছে আমরা সেটা দেখব। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নটা 2023 সালে পরীক্ষায় এসেছিল। কি বলেছে প্রশ্নে দেখো, এই প্রশ্নটার সমাধান তুমি অনেকভাবে করতে পারো। দুটি সংখ্যার যোগফল 8 এবং গুণফল 15, ওই দুটি সংখ্যার ব্যস্তানুপাতের যোগফল কত হবে? ওই দুটি সংখ্যার ব্যস্তানুপাতের যোগফল, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 8 and their product is 15. What will be the sum of their reciprocals? ব্যস্ত অনুপাতের যোগফল মানে সংখ্যা দুটির অনন্যকের যোগফল বের করতে হবে। করো প্রত্যেকে ফটাফট করো তো প্রশ্নটা। দেখো কতটা সহজ প্রশ্ন পরীক্ষায় এসেছিল। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। তাহলে কি ধরনের প্রশ্নগুলো তোমাকে খুব ভালো করে প্রিপারেশন বা প্র্যাকটিস করতে হবে তুমি সেটা বুঝতে পারছো। তাহলে এই প্রশ্নটার সমাধান তোমরা করো। আচ্ছা হয়ে গেছে। তো দেখো আমরা যদি এটাকে একদম ভেঙ্গে করি, কি করবে, দুটি সংখ্যার যোগফল বলেছে। তুমি ভাবো, প্রশ্ন পড়ো আর ভাবো, প্রশ্ন তুমি একবারে বুঝতে না পারলে 10 বার পড়বে, কিন্তু পড়বে, যত পড়বে তত তুমি তার মানেটা বুঝতে পারবে ভালো। এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল। আচ্ছা তোমরাই বলো তো, এখানে কি সংখ্যা দুটো কোথাও দেখতে পাচ্ছ? তুমি কিন্তু কোথাও সংখ্যা দুটো দেখতে পাচ্ছ না, তুমি পাচ্ছ সংখ্যা দুটোর যোগফল, আবার তুমি পাচ্ছ সংখ্যা দুটির গুণফল। দেখো সংখ্যা দুটি কত সেটা পাচ্ছি না, সংখ্যা দুটি কত মানে কোন সংখ্যা দুটি, এখানে সংখ্যা দুটি দেওয়া নেই, ওই সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে, মানে তোমার সাম দেওয়া আছে, মানে তোমার যোগফল দেওয়া আছে, যোগফল বা সাম এটা দেওয়া আছে 8। আমি এই একটা সাম বা যোগফল বা গুণফল যে কোনো একটা লিখে নিলেই কিন্তু করতে পারি। কিভাবে দেখো, তুমি এটা ভাবো তো যে দুটি সংখ্যার যোগফল 8 বলেছে, কোন দুটি সংখ্যার যোগফল 8 সেটা তো বলেনি। তাহলে আমাদের ভাবতে হবে কোন কোন সংখ্যা দুটি যোগ করলে 8 পাওয়া যায়। দেখো তুমি নাম্বার 1 + 7 এটা করলে 8 পাও, তুমি বলবে হ্যাঁ স্যার পাই। আচ্ছা দেখো তো 2 নম্বর 2 + 6 করলে তুমি 8 পাও, 8 পাও, বলবে হ্যাঁ পাই। দেখো তো 3 নম্বর 3 + 5 করলে তুমি 8 পাও, হ্যাঁ পাও। দেখো 4 নম্বর তুমি 4 + 4 করলে 8 পাও, হ্যাঁ পাই। এবার দেখো আমি যদি 5 নম্বর লিখি আবার রিপিট হবে 5 + 3 যেটা আমি লিখে ফেলেছি। আমি এই 4 রকম যদি প্লাস করি তাহলে আমি 8 পেতে পারি। আমার কন্ডিশনে বলা আছে যে যে দুটো সংখ্যা হবে সেই সংখ্যা দুটোর যোগফল হবে 8
এবং সেই সংখ্যা দুটোরই গুণফল আবার হতে হবে 15। মানে একই সংখ্যা, মানে দুটো সংখ্যা এমন নিতে হবে সেই সংখ্যা দুটোরই যোগফল যা হবে ওই সংখ্যা দুটোরই গুণফল তাই হবে। মনে করো সংখ্যা দুটো দেওয়া নাই, তো আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এই দুটো সংখ্যাকেই তুমি যদি যোগ করো তাহলে 8 পাবে, আবার এই দুটো সংখ্যাকেই তুমি যদি গুণ করো তাহলে 15 পাবে। দেখো তো আমি যোগ করলে তো 8 পাচ্ছি, এবার কোন দুটোকে গুণ করলে 15 পাচ্ছি? দেখো 1 আর 7, এইটাকে যদি আমি গুণ করি তাহলে 7 পাই। 2 আর 6কে গুণ করলে আমি কিন্তু 12 পাই। 3 আর 5, এই 3 আর 5কে আমি কিন্তু গুণ করলে 15 পাই। 4 and 4, এই 4 and 4কে গুণ করলে আমি কিন্তু 16 পাই। তাহলে এখান থেকে দেখো এমন দুটো সংখ্যা পাচ্ছ তুমি, যে সংখ্যা দুটো যোগ করলে 8 হচ্ছে, আবার ওই সংখ্যা দুটির গুণ করলে কিন্তু 15 হচ্ছে, যেটা হচ্ছে এই সংখ্যাটা। দেখো 3 and 5, তাহলে এই 3 and 5 এই এমন দুটো সংখ্যা, যে সংখ্যা দুটোকে যদি যোগ করি 8 পাই, যে সংখ্যা দুটোকে গুণ করি 15 পাই। তোমাকে বলেছে সংখ্যা দুটি কত, সংখ্যা দুটো 3 আর 5ই হবে। আমি কিন্তু এখান থেকে এই গুণফল বা যোগফল দিয়েই কিন্তু করে নিতে পারি। তুমি গুণফলটা যদি 15 ধরো, এই 15 দিয়েও করতে পারো। কিরকম ভাবে? কত ভাবে গুণ করলে 15 হয়? 1 × 15 15 হয়, 2 নম্বর 3 × 5 15 হয়, 3 নম্বর 8 তো হয় না। তাহলে দেখো এই যে 3 × 5 এটা গুণ করলে 15 হচ্ছে, আবার 3 আর 5কে প্লাস করলে 8 হচ্ছে। তাহলে সংখ্যা দুটো কিন্তু কি হবে? 3 আর 5ই হবে। এটা কি বোঝা গেছে? তাহলে তুমি সংখ্যা দুটো পেয়ে গেছো, 3 আর 5। এবার তোমাকে বলেছে এদের ব্যস্তানুপাতের যোগফল, মানে এদের রিসিপ্রোকালে সাম করতে বলেছে। তাহলে ব্যস্তানুপাত বা রিসিপ্রোকালের সাম মানে কি বলেছি? যে সংখ্যা দুটোর অনন্যক, মানে 3, আমরা জানি 3 এর নিচে কিছু নয়, মানে 1 আছে। অনন্যক মানে জাস্ট উল্টে যাওয়া। কি উল্টে যাওয়া? লব হর হবে, হরটা লব হবে, মানে নিউমারেটরটা ডিনোমিনেটর হবে, ডিনোমিনেটরটা নিউমারেটর হবে। তাহলে কি হবে? এই 3টা 1/3 হয়ে যাবে, 5টা 1/5 হয়ে যাবে। এই দুটোর যোগফল বের করতে বলেছে। তাহলে 1/3 প্লাস 1/5, ভগ্নাংশের যোগ কী করে করবে? একদম সিম্পল, তুমি লসাগু ছাড়াও করতে পারো। সবসময় উপরে কি হবে? এই বাটারফ্লাই অ্যাপ্রোচ, 1 আর 5কে গুণ করবে, 5 একে 5, যা সাইন থাকবে সেই সাইন বসাবে। এবার এই কোণা গুণ করবে, 3 আর 1, 3 একে 3, এবং নিচের দুটো নিচে গুণ করবে, 3 আর 5, 3 5 15। তাহলে হয়ে গেল 8/15 মানে 8/15। এটা আশা করছি বুঝে গেছো। তাহলে 8/15 অপশন এতে আছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে সেটা দেখি। যদি 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15 হয় তবে মাঝের সংখ্যাটির বর্গ কত? 3টি ক্রমিক সংখ্যার যোগফল বলেছে 15। তাহলে ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা হবে, মানে পরপর সংখ্যা বলতে 1 2 3 4 5 6 এইভাবে যাবে, যেটাকে আমরা বলি কনজিকিউটিভ নাম্বার। এই কনজিকিউটিভ নাম্বারগুলো কিভাবে হয়? প্রথমটা যদি x হয়, তারপরেটা x+1 হবে, দেন x+2 হবে, এইভাবে চলতে থাকবে। আর তুমি এই x ধরে এই প্রশ্নটা সমাধান করতে পারো। প্রথম 3টে সংখ্যার যোগফল 15 দেওয়া আছে, তাহলে প্রথম 3টে সংখ্যাকে যোগ করবে, x+1 x+2 সমান 15 হবে। দেখো x মানে চকলেট, এই একটা চকলেট, এই একটা চকলেট, এই একটা চকলেট, মানে 3টে চকলেট, +1 + 2 3 = 15 হয়ে গেল। এবার আমার দরকার কার? আমার দরকার x এর ভ্যালু, মানে x এর মান দরকার। তাহলে x এর মান বের করতে হলে আমার এই 3টা লাগবে না, 3কে কি করব? হাঁটাবো, মানে সরাবো। সরানোর জন্য কি করবো? +3, বোথ সাইডে -3 করব। তাহলে -3 করলে কি হয়? এখানে 12 হয়। তাহলে 3x আছে, 3টা মাল্টিপ্লাই হিসেবে আছে, তাহলে আমার কি করতে? বোথ সাইডে ডিভাইড করলে কেটে যাবে। তাহলে 12/3 = 4। তাহলে x এর ভ্যালু 4 হলো, মানে আমার প্রথমটা 4, তারপর একটা 5, 4 5 অ্যান্ড তারপরটা 6। এই হলো 3টে পরপর নাম্বার। আমাকে বলেছে মাঝের সংখ্যাটি কত? মাঝেরটা এইটা, মিডিল এইটা হচ্ছে মিডিল, এবং এই মিডিলটার আমাকে কি বের করতে বলেছে? বর্গ, মানে স্কোয়ার। স্কোয়ার মানে কি? একই সংখ্যাকে 2 বার গুণ করতে হয়। তাহলে হয়ে গেল আমার 25, যেটা হচ্ছে অপশন বিতে আছে সঠিক উত্তর। এটাকে তোমরা আরো সহজভাবে করতে পারতে। কিভাবে? দেখো একটু বলে দিই। আমি এখানে যদি একটু এভারেজ মানে গড়টাকে কাজে লাগাই, তাহলে গড় মানে এখানে 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে। এখানে যোগফল বা সমষ্টি একই জিনিস, সমষ্টি হচ্ছে 15, এটা হচ্ছে সমষ্টি 15। আর কি দেওয়া আছে? সংখ্যা। কয়টা সংখ্যা আছে? মোট সংখ্যা 3। তাহলে গড় বা এভারেজ
কি হবে 15/3 5, তাহলে এভারেজটা হলো 5। আমার সংখ্যা কয়টা দেওয়া আছে? 3টা, 1টা 2টা 3টা। আমরা কি জানি গড় মানে মাঝখানে থাকবে, তাহলে মাঝখান বলতে কোনটা বোঝানো হচ্ছে? দেখো এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, দুই দিকের সমান আছে, এটা হচ্ছে মাঝখান। তাহলে এই মাঝখানেরটাকে আমরা বলছি এভারেজ বা গড়। যে গড়টা আমার বেরিয়েছে কত? 5। তাহলে 5 যদি বেরিয়ে যায় তাহলে তার আবার স্কোয়ার করতে হবে, মানে 5কে 2 বার গুণ করতে হবে, 25, যেটা হচ্ছে অপশন বি। আশা করছি বোঝা গেছে। তুমি যেভাবে খুশি করতে পারো, যেভাবেই করবে সেভাবেই হবে, বাট তোমাকে বুঝতে হবে তোমার কাছে কোনটা সহজ বা ইজি মনে হচ্ছে। পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন বলছে 2 অঙ্কের সার্থক অঙ্কের মোট সংখ্যা কত? 2 অঙ্কের সার্থক অঙ্কের মোট সংখ্যা কত? দেখো আমরা যে কোনো ডিজিটের ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে যদি অঙ্ক বা ডিজিট না দেওয়া হয় তুমি লিখতে পারো। দেখো কি করে লিখো, মনে করো তোমাকে বলেছে 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, তোমাকে বলেছে 4 ডিজিট স্মলেস্ট নাম্বার, কোনো ডিজিট দেওয়া নেই, তুমি লিখতে পারো না? খুব সহজে লিখতে পারো। কি লিখো? গ্রেটেস্ট বললে আমরা কি করি, যত বলে ততগুলো 9 লিখে দিই, মানে যত ডিজিট, 4 ডিজিট বলেছে 4টা 9, 5 ডিজিট বলে 5টা 9। ক্ষুদ্রতম যদি বলে কি লিখি? একটা 1 3টা 0। এই যে ক্ষুদ্রতমটা তুমি লিখছো, এই ক্ষুদ্রতমটাই তোমার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখো, তোমাকে যদি বলে 5 ডিজিট স্মলেস্ট নাম্বার, তুমি কি করো? একটা 1 4টা 0, এটাই হলো 5 ডিজিট মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সেম কনসেপ্টটা এখানে করবে। যখনই তোমাকে বলবে সার্থক অঙ্কের মোট সংখ্যা কত, তোমাকে যখনই বলবে হাউ মেনি 2 ডিজিট ন্যাচারাল নাম্বারস আর দেয়ার, তাহলে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে এই সার্থক অঙ্ক বললে আমরা ক্ষুদ্রতমের ক্ষেত্রে যেমন প্রথমে 1 লিখি, বাকিগুলো 0 লিখি, এই সার্থক অঙ্কের ক্ষেত্রে প্রথমটা মানে ফার্স্ট আমরা কি লিখবো? 9, অ্যান্ড দেন যত অঙ্কের বলবে তার থেকে একটা কম 0। তাহলে এখানে 2 অঙ্কের বলেছে মানে 2 ডিজিট বলেছে, তাহলে প্রথমটা 9 একটা 0 মানে 90টা। তোমাকে 2 অঙ্ক না বলে এখানে যদি বলতো 4 অঙ্কের কতগুলো সার্থক অঙ্কের মোট সংখ্যা আছে, তাহলে 4 ডিজিট যদি বলতো, তাহলে প্রথমটা 9, তাহলে 4 ডিজিট, তাহলে বাকি 3টে 0, তাহলে 9000টা। তাহলে এখানে আবার 2 ডিজিট বলেছে, তাহলে 2 ডিজিটের কয়টা আছে? 90টা। অপশনে কোথায় আছে? এ বি সি ডির মধ্যে সিতে আছে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমের উপর বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে 10টা প্রশ্নের সমাধান করলাম। এভাবে আমরা ক্লাসগুলোকে কন্টিনিউ চালিয়ে যাব, আর তোমরা আমাদের সঙ্গে এইভাবেই প্র্যাকটিস করতে থাকবে। এভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে যে তোমার যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো পড়ছে কি পড়ছে না, বা তুমি এই ধরনের প্রশ্নগুলোর সমাধান আদৌ করেছো কি করোনি। যদি না করে থাকো তাহলে তোমাকে এখন থেকে এই ধরনের প্রশ্নগুলোর সমাধান করতে হবে, এবং তুমি এটাও বুঝে যাবে যে কি ধরনের পরীক্ষাগুলো মানে কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছিল, এবং আমাদের সময়েও এই ধরনের পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে, এইগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর মন দিয়ে প্রত্যেকে পড়াশোনা করবে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।